হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আরেকটি লেকচার নিয়ে চলে আসলাম। সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের বেতন ও মজুরি অংশের দ্বিতীয় লেকচার। আমি গত ক্লাসে এই বেতন ও মজুরি থেকে তোমাদের যে অঙ্কটি পড়িয়েছিলাম সেটি ছিল স্পেশালি দুইজন শ্রমিকের, যেখানে দুইজন শ্রমিকের স্পেশালি আলাদা আলাদা নাম ছিল। আজকে আমি যে অঙ্কটি তোমাদের পড়াবো সেখানে শ্রমিকদের স্পেশালি কোনো নাম দেয় নাই, শুধুমাত্র শ্রমিকের সংখ্যাটি উল্লেখ করেছে। তাহলে আজকে আমরা শিখব এই শ্রমিকের সংখ্যা দেওয়া থাকলে আমাদেরকে কিভাবে করতে হবে। আমরা জানি শ্রমিকদের যদি নাম দেওয়া থাকে তাহলে প্রত্যেকটি শ্রমিকের জন্য আলাদা আলাদা গড় করে যার যার বেতনগুলো আলাদা করে হিসাব করতে হবে। আর যদি শ্রমিকের নাম না দিয়ে শ্রমিকের সংখ্যা দিয়ে দেয় তাহলে আমরা ওই আলাদা আলাদা না করে সকল শ্রমিকের জন্য একসাথে হিসাব করে নেব। আমাদের এই আগের অঙ্ক থেকে এখনের অঙ্কের পার্থক্যটুকু হলো, আগের নাম ছিল স্পেশালি আলাদা আলাদা, এখন নাম নেই, কিন্তু আমাদের বেসিক জিনিস এবং অঙ্কের নিয়ম কোনো পরিবর্তন হবে না। আজকে আমরা যে অঙ্কটি করাবো সেটি রাজশাহী বোর্ড 2016 সালে আসছে। এখানে বলেছে ফ্যান্সি কোম্পানির একটি কারখানায় 50 জন শ্রমিক কাজ করে এবং তাদের সাপ্তাহিক প্রমাণ সময় হচ্ছে 48 ঘন্টা। আমরা আরও সহজ করে বোঝার জন্য এই যে প্রমাণ সময় সেটা আমরা বলে দিতে পারি তাদের টার্গেট, অথবা সপ্তাহে সাধারণত যে কয় ঘন্টা কাজ করতে হয়, তাহলে তাদের সপ্তাহে কাজ করতে হয় 48 ঘন্টা। এভাবে 50 জন শ্রমিকের মধ্যে সবাইকে 48 ঘন্টা করে প্রতি সপ্তাহে কাজ করতে হয়। ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি 40 টাকা। তার মানে প্রতি ঘন্টায় তারা কাজ করলে 40 টাকা করে তারা মজুরি পাবে। প্রথম সপ্তাহে ওই কারখানার মধ্যে 60 ঘন্টা কাজ করেছিল। তাহলে আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারলাম যে সাধারণত কাজ করার নিয়ম হচ্ছে 48 ঘন্টা, কিন্তু ওই কারখানায় কোনো এক সপ্তাহে 60 ঘন্টা কাজ হয়েছিল। তাহলে নিশ্চয়ই আমাদের এখানে অতিরিক্ত কাজ করা হয়েছে 12 ঘন্টা। তাহলে বোঝা গেল এই যে 12 ঘন্টা অতিরিক্ত কাজ করা হয়েছে সেটাই হচ্ছে আমাদের ওভারটাইম। আর এই ওভারটাইমটা কিন্তু 50 জন শ্রমিকই করেছে, সবাই 12 ঘন্টা করে ওভারটাইম করেছে। তারপরে আমাদের অঙ্কে আরও কিছু আলাদা ফেসিলিটি আছে। এখানে ওভারটাইম আছে স্বাভাবিক মজুরির দ্বিগুণ, বাসস্থান ভাতা, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, তারপরে আরও কিছু কর্তন দেওয়া আছে। আমরা দেখেছি যে এই জাতীয় অঙ্কে যেগুলোতে শ্রমিকের সংখ্যা দেওয়া থাকে ওই জাতীয় অঙ্কগুলোতে ক নংয়ে দুটো প্রশ্নই আছে। এই দুটো প্রশ্নের মধ্যে কোনো কোনো বছর দুটি প্রশ্নই চলে আসে ক নংয়ের মধ্যে, আবার কোনো কোনো বছর একটি প্রশ্ন আসে। এখানে আমাদের রাজশাহী বোর্ড 2016 সালে দুটো প্রশ্নই চলে আসছে, একটি হচ্ছে মূল মজুরি, আরেকটি হচ্ছে ওভারটাইম মজুরি। কিন্তু আমরা আরও বিভিন্ন বোর্ডগুলো যদি দেখি তাহলে সেখানে গিয়ে দেখব যে কখনো আসছে মূল মজুরি, কখনো আসছে ওভারটাইম মজুরি। আরেকটি কথা হচ্ছে যদি আলাদা আলাদা শ্রমিকের নাম দেওয়া থাকতো তাহলে বেশিরভাগ অঙ্কেই সেখানে শ্রমিকদের মূল মজুরি দেওয়া থাকবে, কিন্তু শ্রমিকের সংখ্যাওয়ালা যদি কখনো অঙ্ক আসে তাহলে সেখানে মূল মজুরি কখনোই দেওয়া থাকবে না। আর তাছাড়া ক নংয়ে আমাদের মূল মজুরি আসুক অথবা ওভারটাইম আসুক, আমাদের যেটাই আসুক আমাদের কিন্তু দুইটাই দরকার পড়বে। ইচ্ছে করলে তুমি একটা আসলেও দুটোই বের করে নিতে পারো। তারপরে আমাদের সেকেন্ড কোশ্চেন মজুরি রেজিস্টার, তার মানে এটাকে কেউ কেউ
নিট মজুরিও বলে। তাহলে আমাদেরকে এখানে নিট মজুরি বের করতে হবে। তারপর হচ্ছে জাবেদা দাখিলা। আমি তোমাদেরকে গত ক্লাসে জাবেদাটুকু বাকি ছিল, করানো হয়নি। আজকে তোমাদের জাবেদা সুন্দর করে বুঝিয়ে দিব। আমাদের ক নংয়ের প্রশ্ন ছিল শ্রমিকদের মূল মজুরি ও ওভারটাইম মজুরি নির্ণয় করা। আমরা প্রথমেই শ্রমিকদের মূল মজুরি নির্ণয় করব। আমরা যদি শ্রমিকদের মূল মজুরি নির্ণয় করতে চাই, 50 জন শ্রমিকের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আগে একজনের মূল মজুরি বের করতে পারলে তারপর 50 দিয়ে গুণ করে 50 জন শ্রমিকের মূল মজুরি আমরা বের করে নিব। তাহলে আমরা একটু একজনের বের করব কি করে। আমরা জানি প্রত্যেক শ্রমিক 48 ঘন্টা করে কাজ করতে হয়, সেটা হচ্ছে স্বাভাবিক যে কর্মঘণ্টা, এবং প্রত্যেক শ্রমিক 48 ঘন্টা কাজ করে প্রতি ঘন্টায় 40 টাকা করে তারা মজুরি পায়। তাহলে একজন শ্রমিক 48 ঘন্টা কাজ করবে, একজন শ্রমিক প্রতি ঘন্টায় 40 টাকা করে মজুরি পাবে। যদি আমরা 48 গুণ 40 করে দিই, তাহলে এখানে একজনের আমরা মূল মজুরি পাইলাম, কিন্তু আমাদের বের করতে হবে 50 জন শ্রমিকের মূল মজুরি। তাহলে 50 দিয়ে গুণ করলে আমরা 50 জন শ্রমিকের মূল মজুরি পেয়ে যাব। আমরা এই সংখ্যাগুলো গুণ করে পাইলাম 96,000 টাকা। তার মানে হচ্ছে এই 50 জন শ্রমিকে মূল মজুরি পাবে 96,000 টাকা। এবার ওভারটাইম মজুরি, আমরা একটা জিনিস খেয়াল করব যে যখন আমরা মূল মজুরি বের করেছিলাম সেখানে আমাদের মূল ঘন্টাটা লেগেছিল এবং মূল টাকাটা আমরা ব্যবহার করেছিলাম। এখন যেহেতু ওভারটাইম বের করব, তাহলে নিশ্চয়ই আমাদেরকে এখানে ওভারটাইমের ঘন্টাটা এবং ওভারটাইম প্রতি ঘন্টায় কত পাবে সেটা বের করতে হবে। যদি আমরা ওভারটাইম কত ঘন্টা কাজ করেছিল সেটা জানতে চাই, তাহলে আগেই বলেছিলাম কারখানায় কয় ঘন্টা কাজ করেছে শ্রমিকরা সেটা দেখতে হবে। কারখানায় কাজ করেছে 60 ঘন্টা, কিন্তু নিয়ম অনুযায়ী তাদেরকে কাজ করতে হবে 48 ঘন্টা। তাহলে এটা স্পষ্ট যে তারা নিয়ম থেকে বেশি কাজ করেছে, 12 ঘন্টা। ওই 12 ঘন্টাই হচ্ছে আমাদের ওভারটাইমের ঘন্টা। তাহলে আমরা ওভারটাইম মজুরি বের করতে গেলে প্রথমে আমাদের করতে হবে যে কয় ঘন্টা তারা ওভারটাইম কাজ করেছে। তারপর প্রত্যেকটা শ্রমিক 12 ঘন্টা করে ওভারটাইম করেছে। এখন আমাদের জানতে হবে যে আগে তারা মূল মজুরি পেয়েছিল 40 টাকা করে। এখন আমাদের জানতে হবে যারা মূল ওভারটাইম মজুরি কত টাকা করে পাবে। এখানে সুন্দর করে বলা আছে যে ওভারটাইম মজুরি পাবে স্বাভাবিকের দ্বিগুণ। তার মানে স্বাভাবিক যদি হয় 40 টাকা, তাহলে ওভারটাইম পাবে তারা 80 টাকা। তাহলে একজন শ্রমিক 12 ঘন্টা ওভারটাইম করেছে এবং একজন শ্রমিক প্রতি ঘন্টায় ওভারটাইম পাবে 80 টাকা। এখানে হচ্ছে একজনের ওভারটাইম মজুরি, কিন্তু আমাদের বের করতে হবে 50 জনের ওভারটাইম মজুরি। তাহলে এটা গুণ করলে আমরা পাবো 48,000। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই এই ক নংয়ের দুটো প্রশ্ন বের করতে পারবে। আমি আবার বলছি, শ্রমিকদের মূল মজুরি বের করার সময় আমরা লিখেছিলাম যে মূল ঘন্টাটা আর মূল টাকাটা। এই মূল ঘন্টা প্রত্যেকটা শ্রমিক করতে হয় 48, আর তারা প্রত্যেকে পাবে 40 টাকা করে। এই দুইজনকে গুণ করলে পাবো একজনের মূল মজুরি। তা আমাদের বের করতে হবে 50 জন, এই জন্য 50 জন 50 দিয়ে গুণ। এখন ওভারটাইম মজুরি বের করতে হলে প্রত্যেকে ওভারটাইম করেছে 12 ঘন্টা। কিভাবে বের করেছি? টোটাল কাজ হয়েছে 60 ঘন্টা আর নিয়ম হচ্ছে 48 ঘন্টা, তাহলে সে বেশি করেছে 12 ঘন্টা। এই প্রত্যেকটা শ্রমিক 12 ঘন্টা করে কাজ করেছে, প্রত্যেকে 80 টাকা করে পাবে। তাহলে এটা হচ্ছে একজনের মূল মজুরি। আমাদের বের করতে হবে 50 জনের ওভারটাইম মজুরি। আমাদের দ্বিতীয় কোশ্চেনটি ছিল মজুরি রেজিস্টার তৈরি করো অথবা মজুরি রেজিস্টার প্রস্তুত করো। আমরা জানি মজুরি রেজিস্টার মানে হচ্ছে নিট মজুরি পর্যন্ত আমাদের করতে হবে। তাহলে নিট মজুরি করার জন্য
প্রথমে আমাদেরকে মোট উপার্জনটুকু বের করতে হবে। আমরা জানি মোট উপার্জনের যে যে এন্ট্রিগুলো আসে সেগুলোর মধ্যে মূল মজুরি, ওভারটাইম, সকল ধরনের ভাতা, কমিশন এবং নিয়োগকর্তার দান। আবার বলছি, এখানে মোট উপার্জনের যে যে এন্ট্রিগুলো আসবে সেগুলো হচ্ছে মূল মজুরি, ওভারটাইম, সকল ধরনের ভাতা, কমিশন এবং যে কোনো তহবিলে নিয়োগকর্তার দান। আমরা প্রথমে বসালাম মূল মজুরি, যেটি আমরা 96,000 টাকা কনং থেকে বের করেছিলাম। তারপরে হচ্ছে ওভারটাইম মজুরি, যেটিও আমরা কনং থেকে পেয়েছি। তারপরে আমরা জানি মূল মজুরি আসবে, ওভারটাইম আসবে, তারপর সকল ধরনের ভাতা আসবে। তো আমরা এখানে কি কি ভাতা পেয়েছি সেটা একটু দেখি। প্রথমেই বলেছে বাসস্থান ভাতা হচ্ছে 40%। তাহলে আমরা লিখলাম বাসস্থান ভাতা 40%। তাহলে 40% আমাদের এই মূল মজুরির উপর ধরতে হবে। তাহলে আমরা পাবো 38,400 টাকা। 38,400 টাকা। তারপরে আমাদেরকে লিখতে হবে দ্বিতীয় ভাতা হচ্ছে মহার্ঘ ভাতা 20%। এবার এই 20% আমরা মূল মজুরির উপর বের করে নিব। তাহলে এই মহার্ঘ ভাতা 20% বের করলে আসবে 19,200 টাকা। তারপরে আমাদের আছে চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা তারা বলে দিয়েছে যে জন প্রতি 100 টাকা। তাহলে যেহেতু এখানে 50 জন, তাহলে 50 জনে হবে, কিভাবে বের করতে হবে যে 100 টাকা করে 50 জন, তাহলে হবে 5,000 টাকা। তারপরে আছে ধুলাই ভাতা, সেটাও জন প্রতি 50 টাকা। তাহলে 50 জনে হবে 2,500 টাকা। তারপরে আমরা জানি সকল ভাতা আসার পর আনতে হবে কমিশন অথবা বোনাস। এখানে কমিশন বা বোনাস নামে কোনো এন্ট্রি নাই। তারপরে আমরা জানি আসবে যদি কোনো তহবিলে নিয়োগকর্তার দান দেওয়া হয়, তাহলে সেটাও আমাদের অঙ্কের নাই। তাহলে আমাদের এখানেই মোট উপার্জন পর্যন্ত আমাদের অঙ্কটা শেষ হলো। এখানে সবগুলো এন্ট্রি যোগ করলে আমরা পাবো 2,09,100 টাকা। 2,09,100 টাকা। তাহলে এই টাকাটা হচ্ছে আমাদের নাম দিতে হবে মোট মজুরি, কেউ বলে মোট উপার্জন। আমরা জানি এই মোট উপার্জন থেকে কর্তনগুলোকে মাইনাস করলেই আমরা নেট মজুরি পাবো, যাকে আমরা মজুরি রেজিস্টার বলে থাকি। আমাদেরকে এবার মোট উপার্জন থেকে কর্তন সমূহ মাইনাস করতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে আছে 10% ভবিষ্যৎ তহবিলে কর্তন। তাহলে এই ভবিষ্যৎ তহবিলে কর্তন 10% ওই মূল মজুরির উপর ধরতে হবে। তাহলে 10% আসবে 9,600 টাকা। তারপরে আছে কল্যাণ তহবিলে কর্তন 1%। তাহলে 1% আবার 96,000 উপর ধরতে হবে। তাহলে 1% আসবে 960 টাকা। তারপরে হচ্ছে আরেকটা কর্তন আছে অগ্রিম মজুরি। তাহলে অগ্রিম মজুরি হচ্ছে 1200 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে উপার্জনে যেগুলো যাবে ওই এন্ট্রিগুলো ব্যতীত বাকি যতগুলো এন্ট্রি থাকবে সবগুলোই মোট কর্তনে যাবে। তাহলে উপার্জনে গিয়েছিল এই ধুলাই ভাতা পর্যন্ত। তাহলে বাকি আছে এখানে ভবিষ্যৎ তহবিলে কর্তন, কল্যাণ তহবিলে কর্তন, অগ্রিম মজুরি। তাহলে ওইগুলো যাবে মোট কর্তনে। তাহলে আমরা মোট কর্তন যোগ করলে পাবো 11,760।
11,760। এটা হচ্ছে আমাদের মোট কর্তন। এবার আমরা এই মোট উপার্জন থেকে মোট কর্তনটা মাইনাস করলে আমরা পাবো নিট মজুরি। তাহলে যদি আমরা মাইনাস করি তাহলে পাবো 1,97,340। 1,97,340, যেটাকে আমরা নিট মজুরি বলতে পারি। নিট মজুরি। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদেরকে বেতন রেজিস্টার অথবা মজুরি রেজিস্টার মজুরি বিবরণী বলে, তাহলে বুঝতে হবে আমাদেরকে নিট মজুরি বের করতে হবে। আশা করি বেতন রেজিস্টারটুকু সবাই সুন্দর করে বুঝতে পেরেছ। 1 নাম্বার প্রশ্ন চেয়েছিল জাবেদা দাখিলা দাও। তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে এই বেতন মজুরি অঙ্কে জাবেদা আসলে আমাদেরকে কি করতে হবে, কয়টি জাবেদা আমাদের করতে হবে। আমরা জানি যদি কখনো বেতন মজুরি অঙ্কের মধ্যে ভবিষ্যৎ তহবিল এন্ট্রি দেওয়া থাকে, এই ভবিষ্যৎ তহবিল আবার ইংরেজি শব্দ দেওয়া থাকতে পারে যাকে বলে প্রভিডেন্ট ফান্ড। যদি কখনো কোনো অঙ্কে এই ভবিষ্যৎ তহবিল মানে প্রভিডেন্ট ফান্ড দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাদেরকে 4টি জাবেদা দিতে হবে। আর যদি ভবিষ্যৎ তহবিল বা প্রভিডেন্ট ফান্ড দেওয়া না থাকে তাহলে 3টি জাবেদা করলেই হবে। তার মানে এখানে 3টি জাবেদাই হচ্ছে আমাদের মেইন। আর যদি ভবিষ্যৎ তহবিল থাকে তাহলে আমরা আরেকটি দিব। তাহলে 1 নাম্বার জাবেদা দিব মোট মজুরির জন্য বা মোট উপার্জনের জন্য। তাহলে আমরা একটু আগেই বেতন রেজিস্টারে মোট মজুরি বা মোট উপার্জন পেয়েছিলাম 2,09,100 টাকা। ওই 2,09,100 টাকার জন্য আমাদেরকে একটি জাবেদা দিতে হবে। তাহলে আমাদের প্রথম জাবেদা হবে মোট মজুরির জন্য। আর এই মোট মজুরির জন্য জাবেদা হবে মোট মজুরি হিসাব ডেবিট আর প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট। প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট। আমাদের এখানে একটা ব্যাখ্যা দিতে হবে যে মজুরি অনুমোদন করা হলো, মানে এখনো আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মজুরিটা প্রদান করা হয়নি, আমরা মাত্র মজুরি টাকা প্রদান করার জন্য অনুমোদন নেওয়া হলো। তাহলে আমাদের এখানে মোট মজুরি ছিল 2,09,100 টাকা, যেটি আমরা মজুরি রেজিস্টার থেকে পেয়েছিলাম। তাহলে আমাদেরকে প্রথম জাবেদা সবসময় এটাই দিতে হবে। জাস্ট এখানে যদি মজুরির অঙ্কটা নিয়ে এসে বেতনের অঙ্কটা আসতো তাহলে এখানে শুধু হতো মোট বেতন ডেবিট প্রদেয় বেতন ক্রেডিট। এবার আমাদের দিতে হবে দ্বিতীয় জাবেদা। সবসময় মনে রাখতে হবে প্রথম জাবেদার সাথে দ্বিতীয় জাবেদার অবশ্যই একটা সম্পর্ক আছে। তাহলে এবার আমরা এই যে মজুরিটা আমাদেরকে দিতে হবে সেই প্রদেয় মজুরি থেকে যে যে বিষয়গুলো আমাদেরকে কর্তন করতে হবে সেগুলো কর্তন করার পর একটা ভাউচার তৈরি করতে হবে, একেবারেই কত টাকা দিতেই হবে সেটা নির্ণয় করার জন্য। তাহলে আমরা প্রথম জাবেদায় যাকে আমরা সর্বশেষ ক্রেডিট করেছিলাম তাকে পরের জাবেদায় নিশ্চয়ই ডেবিট করতে হবে। তাহলে প্রথম জাবেদায় ছিল প্রদেয় মজুরি ক্রেডিট, আর এখন সেটাই আমরা করব প্রদেয় মজুরি ডেবিট। প্রদেয় মজুরি হিসাব ডেবিট। টাকাটাও হবে 2,09,100 টাকা। তাহলে প্রদেয় মজুরি ডেবিট করার পর আমার অঙ্কে যতগুলো কর্তন ছিল সবগুলো একটা একটা করে ক্রেডিট করতে হবে। তাহলে আমাদের অঙ্কে কর্তন পেয়েছিলাম 3টা। একটা ছিল
ভবিষ্যৎ তহবিলে কর্তন। তাহলে আমরা লিখব যে ভবিষ্যৎ তহবিল হিসাব ক্রেডিট, এবং টাকাটা ছিল ৯,৬০০। তারপর আরেকটা কর্তন ছিল কল্যাণ তহবিল, তাহলে আমরা লিখব কল্যাণ তহবিল হিসাব ক্রেডিট, সেটা ছিল ৯৬০ টাকা। তারপর আরেকটা কর্তন ছিল অগ্রিম মজুরি, তাহলে অগ্রিম মজুরি হিসাবও ক্রেডিট, সেটা টাকা দেওয়া ছিল ১২০০ টাকা। আমি একটু আগে বলেছি যে আমরা এই প্রদেয় মজুরি মানে যে টাকাটা আমাদের দিতে হবে, তাহলে এই প্রদেয় মজুরি থেকে আমরা যে যে কর্তনগুলো ছিল সেগুলো মাইনাস করে একটা ভাউচার তৈরি করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো, ডেবিটের টাকা বেশি, ক্রেডিটের টাকা হচ্ছে কম। আর আমরা জানি দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী জাবেদার দুটি পক্ষ অবশ্যই সমান হতে হবে। তাহলে ওই টাকাটাকে সমান করার জন্য আমাদের একটা এন্ট্রি আনতে হবে, সেটা হচ্ছে প্রদেয় ভাউচার। তাহলে প্রদেয় ভাউচার হবে ক্রেডিট, সেটা হচ্ছে ১,৯৭,৩৪০। ১,৯৭,৩৪০। মনে রাখতে হবে এই প্রদেয় ভাউচারের যে এন্ট্রিটা সেটা কখনোই প্রশ্নে দেওয়া থাকবে না। আমাদেরকে শুধু ডেবিট আর ক্রেডিট সমান করার জন্য যে টাকাটুকু আমাদের দরকার সেই টাকাটাই আনতে হবে। এখানে একটা ব্যাখ্যা দিতে হবে, মজুরি বন্টন করা হলো, মজুরি বন্টন করা হলো। এবার আমাদের তৃতীয় জাবেদা। তৃতীয় জাবেদা এসে আমাদেরকে আবার মনে রাখতে হবে, আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রথম জাবেদার সাথে দ্বিতীয় জাবেদার সম্পর্ক আছে, আবার দ্বিতীয় জাবেদার সাথে তৃতীয় জাবেদার সম্পর্ক আছে। এবার তৃতীয় জাবেদায় আমি সর্বশেষ যাকে ক্রেডিট করেছি সেটাকে আবার ডেবিট করতে হবে। তাহলে প্রদেয় ভাউচার ডেবিট টাকাটা হবে ১,৯৭,৩৪০। এরপরে হবে নগদান অথবা ব্যাংক হিসাব, যে কোনো একটি দিলেই চলবে, সেটি হবে ক্রেডিট, ১,৯৭,৩৪০। এখানে আমাদের ব্যাখ্যা দিতে হবে যে মজুরি প্রদান করা হলো। আমাদের এই তিনটা জাবেদা হচ্ছে মেইন, যেটা আমাদেরকে দিতে হবে। আমরা বলেছিলাম যে তিনটি জাবেদা আমাদের দিতে হবে সব সময়। তারপরে বলেছিলাম যদি প্রশ্নে ভবিষ্যৎ তহবিল, যাকে আমরা প্রভিডেন্ট ফান্ডও বলে থাকি, সেটা যদি পাওয়া যায় তাহলে আমাকে আরও একটা এক্সট্রা জাবেদা করতে হবে। সেটি হচ্ছে ভবিষ্যৎ তহবিল ডেবিট আর প্রদেয় ভবিষ্যৎ তহবিল ক্রেডিট। আমাদের টাকাটা হবে ভবিষ্যৎ তহবিলের টাকাটা ৯,৬০০ টাকা। এটার আমাদের ব্যাখ্যা দিতে হবে, ভবিষ্যৎ তহবিল হিসাবভুক্ত করা হলো। তাহলে এই হচ্ছে আমাদের জাবেদা দাখিলা। তাহলে আশা করি
সবাই আমাদের এই জাবেদাটুকু বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই লেকচারটি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছ। আমাদের এই অধ্যায়ের আরেকটি নিয়ম বাকি ছিল, ওই নিয়মটি আমি নেক্সট যে কোনো একটি লেকচারে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আমার এই পরবর্তী লেকচারটি দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।